স্টুডেন্টস, ওয়েলকাম টু লিটারি একাডেমি। আজকে তোমাদের যে টপিকটা আমি পড়াবো সেই টপিকটার নাম হলো এ সিফ্রেক্ট সেলার, যেটা ক্লাস 9-এ তোমাদের ইংলিশ সিলেবাসের মধ্যে ইনক্লুডেড আছে। তো এই স্টোরিটা লিখেছেন ড্যানিয়েল ডিফো নামে একজন রাইটার। তো প্রত্যেকটা স্টোরি পড়ানোর আগে আমি তোমাদের একটাই কথা বলি যে প্রত্যেকটা স্টোরি পড়ার আগে প্রথমে তোমরা টাইটেলটার মানেটা সম্পূর্ণরূপে জেনে নেবে, কারণ টাইটেলটার মানেটা জেনে নেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কী হয়, একটা পুরো গল্পটার সম্বন্ধে ছোট্ট একটা ধারণা জন্মে যায়। তাহলে তারপরে পুরো গল্পটা বোঝাতে আমাদের অনেকটা সুবিধে হয়। এই কারণে আমরা প্রথমে কী করব, টাইটেলের অ্যাকচুয়াল বাংলা অর্থ কী সেটা পড়ে নেব। তো দেখো, এ মানে একটি, সিফরেক্ট কথার অর্থ হলো যে জাহাজ ডুবির শিকার হওয়া, সেলার মানে নাবিক। তাহলে গল্পটার মানে দাঁড়ালো একজন জাহাজ ডুবির শিকার হওয়া নাবিক। তাহলে গল্পটাতে আমরা বুঝে গেলাম যে একটা স্টোরিটা কী নিয়ে হবে, একটা নাবিক যে জাহাজ ডুবির শিকার হয়েছে, শিকার হয়ে জলে ভেসে ভেসে কোনো একটা আইল্যান্ডে গিয়ে উঠেছে, আইল্যান্ড মানে দ্বীপে উঠেছে। তো সেই দ্বীপে তিনি কীভাবে বসবাস করলেন এবং তিনি কীভাবে নিজেকে বাঁচিয়ে রাখলেন, এই যে গল্পটা, এই গল্পটাই আমরা পড়ব এই স্টোরিটার মাধ্যমে। তো তোমরা যদি বেয়ার গ্রিলস নামে একজনকে চিনে থাকো, তিনি দেখবেন ডিসকভারি চ্যানেলে আসতেন আগে, তার একটা শো হতো বেয়ার গ্রিলস। তিনি বিভিন্ন আলাদা আলাদা নির্জন জায়গায় যেতেন, কীভাবে নিজেকে সারভাইভ করতেন, এই এক্সপিরিয়েন্সের ওপর করে তিনি ভিডিও করতেন, যেগুলো ন্যাশনাল জিওগ্রাফি ন্যাশনাল ডিসকভারি বলে যে চ্যানেলটা ছিল সেখানে দেখাতো, আমরা ছোটোবেলায় খুব দেখেছি। তো তোমরা যদি দেখে থাকো তাহলে সেই যেরকম তার যে এপিসোডগুলো হতো ওই রকমই আমাদের এপিসোড দেখতে পাবো আমরা কোথায়, এই সিক্রেট সেলার এই স্টোরিটার মধ্যে। তো দেখো, তো প্রথমে আমরা টাইটেল সম্বন্ধে জেনে নিলাম, একজন জাহাজ ডুবি শিকার হওয়া নাবিকের গল্প। তারপরে আমরা আরও একটা জিনিস জেনে নেব, সেটা হলো আমাদের রাইটার সম্বন্ধে, কারণ রাইটার সম্বন্ধে জেনে গেলে স্টোরিটার সম্বন্ধে আরও বেশি ইনফরমেশান তোমরা পেয়ে যাবে, যেটা তোমাদের টেক্সট পড়ার টাইমে কাজে লাগবে। তো দেখো, আমরা তাহলে এই জন্য আমরা বায়োগ্রাফিটা এবার পড়বো ড্যানিয়েল ডিফো এর। দেখো, ড্যানিয়েল ডিফো জন্মগ্রহণ করেছিলেন কত সালে, 1660 সালে, এবং তিনি মারা গেছেন 1731 সালে। তাহলে তিনি অনেক পুরনো একজন রাইটার, আর অনেক দিন পুরনো। 1731 মানে আজ থেকে প্রায় 300 বছর আগে তিনি মারা গেছেন। দেখো তারপরে কী বলছে, ওয়াজ অ্যান ইংলিশ রাইটার অ্যান্ড জার্নালিস্ট। তিনি কী ছিলেন, ইংলিশ রাইটার অ্যান্ড জার্নালিস্ট ছিলেন। জার্নালিস্ট মানে হলো সাংবাদিক। তো ইংলিশ রাইটার মানে তিনি ইংল্যান্ডের একজন রাইটার ছিলেন, তার সাথে সাথে তিনি সাংবাদিকও ছিলেন। হি ইজ মোস্ট ফেমাস ফর হিজ নোভেল রবিনসন ক্রুসো। এই নামটা তোমরা অনেকে হয়তো শুনে থাকবে। তো এই যে রবিনসন ক্রুসো, এই নামে একটি বিখ্যাত নোভেল তিনি লিখেছেন, আর এই নোভেলের জন্য তিনি পুরো পৃথিবীতে বিখ্যাত হয়ে আছেন। প্রলিফিক অ্যান্ড ভার্সেটাইল রাইটার, তিনি অনেক প্রকৃতি লেখালেখি করেছেন তিনি। ডিফো মানে ড্যানিয়েল ডিফো ইজ অলসো নোন ফর প্যাম্পলেটস অ্যান্ড জার্নালস অন ভেরিয়াস টপিক্স। তাহলে তিনি কী করতেন, তাহলে শুধুমাত্র নোভেল লিখতেন না, তিনি নোবেলের সাথে সাথে তিনি কী করতেন, অনেক প্যাম্পলেট লিখতেন, অনেক জার্নালস লিখতেন, মানে ওই তার জার্নালিস্ট যে কেরিয়ারটা ছিল সেই জন্য তিনি অনেক প্যাম্পলেটস আর জার্নালসও লিখতেন। কিন্তু তার সবচেয়ে ফেমাস যে জিনিসটা আমরা পড়বো সেটা হলো রবিনসন ক্রুসো। তো এই রবিনসন ক্রুসো যে গল্পটা আছে, এই গল্পটা থেকেই তোমাদের এই গল্পটা নেওয়া হয়েছে, এ সিক্রেট সেলার। দেখো, আমরা এবার সামারিটা যখন পড়বো তখন আমাদের কাছে আরও কিছু ক্লিয়ার হয়ে যাবে। তো কোনো একটা গল্প পড়ার জন্য এই তিনটে জিনিস তোমাদেরকে ফার্স্ট মাস্ট করতে হবে, সেটা হলো টাইটেলটার মিনিংটা জানতে হবে, রাইটার সম্বন্ধে পড়তে হবে, আর একবার কী করতে হবে, একটু সামারিটা পড়ে নিতে হবে। তাহলে তারপরে যখন এতগুলো কিছু পড়ার পর আমরা গল্পে যাব তখন গল্পটা বুঝতে আমাদের অসুবিধা হবে না। কিন্তু একবার যদি হুট করে আমি ফার্স্টেই গল্পটা তোমাদের শুরু করে দিই, তাহলে গল্পটা বুঝতে কী হবে, একটু তোমাদের অসুবিধা হবে। কিন্তু এই জিনিসগুলো একবার পড়ে নেওয়ার পর আর কোনোই অসুবিধা হবে না। দ্য ফলোয়িং টেক্সট মানে এই যে আমাদের টেক্সটটা আছে, ইজ অ্যাডাপ্টেড, যেটা কী করা হয়েছে, নেওয়া হয়েছে কোথায় থেকে, ফ্রম এ সেকশন অফ ড্যানিয়েলস ডিফোস ফেমাস নোভেল রবিনসন ক্রুসো। তাহলে ড্যানিয়েল কী জেনেছিল, ডিফো, তার যে ফেমাস একটা নোভেল আমরা এখনই বললাম রবিনসন ক্রুসো, তারই একটা ছোট্ট পার্ট থেকে আমাদের এই পার্টটা নেওয়া হয়েছে। যেই পার্টে কী বলা হচ্ছে, অ্যান্ড টেলস আস হাউ, মানে আমাদেরকে এই গল্পটা বলছে কীভাবে ক্রুসো মানে রবিনসন ক্রুসো আফটার বিং সিফ্রেক্ট মানে জাহাজ ডুবির শিকার হওয়ার পর, ফাউন্ড হিমসেলফ অন এ ডিজমাল আইল্যান্ড, মানে একটা নির্জন, অসুখী বা দুঃখজনক একটা আইল্যান্ডে গিয়ে তিনি কী করেছিলেন, নিজেকে খুঁজে পেয়েছিলেন। মানে তার জাহাজটা ডুবে গেছিলো এবং তারপরে সে জাহাজটা ডুবে যাওয়ার পর ভাসতে ভাসতে গিয়ে একটা আইল্যান্ডে গিয়ে বা দ্বীপে গিয়ে সে উঠেছিল, এবং সেখানে তিনি কীভাবে বেঁচেছিলেন বা কীভাবে তিনি নিজেকে সারভাইভ করেছেন, এই জিনিসটা গল্পের মধ্যে আছে। দেখো, ইট অলসো গিভস আস অ্যান ইন্সপায়ারিং অ্যাকাউন্ট অফ হাউ হি মেক্স দ্য আইল্যান্ড হ্যাবিটেবল উইথ হিজ হার্ডওয়ার্ক। এবং এটা আমাদের কী করে, একটা ইন্সপায়ারিং অ্যাকাউন্ট বা আমাদেরকে ইন্সপায়ার করে কীভাবে, যে কীভাবে সে নিজেকে তার হার্ডওয়ার্কের মাধ্যমে সেই যে আইল্যান্ড যেখানে কোনো মানুষ নেই, জন নেই, কেউ নেই,
শুধুমাত্র তিনি একজন মানুষ একাই ছিলেন, সেখানে নিজেকে কীভাবে মানিয়ে নিয়েছিলেন এবং তিনি কীভাবে সেটাকে বসবাসের উপযুক্ত করে তুলেছিলেন, এই জিনিসটাই আমাদেরকে এই গল্পের মাধ্যমে শেখানো হচ্ছে। যেটা ঠিক সেইভাবে ন্যাশনাল ডিসকভারি চ্যানেলেও ওই যে বেয়ার গ্রিলস তিনিও দেখিয়ে থাকতেন, আগে দেখাতেন। তিনি এখন তো বুড়ো হয়ে গেছেন, তিনি এখন আর শোগুলো করেন না, আগে তিনি করতেন। দেখো তারপরে এইবার আমরা সব কিছু জেনে নিলাম, এবার আমরা পড়ব আমাদের সে মেন টেক্সট। তো এটা তোমাদের ফার্স্ট পার্ট, এখানে আমি এই প্রথম পেজটা তোমাদের পড়িয়ে দেবো এবং সেকেন্ড থার্ড এইভাবে পার্ট আসতে থাকবে। পুরো টেক্সটটাই আমি এইভাবে লাইন বাই লাইন তোমাদের পড়িয়ে দেবো। দেখো, অন সেপ্টেম্বর 30, তো ডেটটা কত ছিল? সেপ্টেম্বরের 30 তারিখ ছিল 1659। তাহলে 1659 সালের 30শে সেপ্টেম্বর এই গল্পটা শুরু হচ্ছে। আমি মানে এখানে কি রবিনসন ক্রুশো, তিনি এই মিজারেবল রবিনসন ক্রুশো, আচ্ছা মিজারেবল রবিনসন ক্রুশো মানে অসহায় রবিনসন ক্রুশো, বিং শিপরেক্ট মানে কি হয়েছেন তিনি? শিপরেক্ট মানে জাহাজ ডুবি, তাহলে তিনি জাহাজ ডুবির শিকার হয়েছিলেন। ডিউরিং এ ভায়োলেন্ট স্টর্ম, যখন একটা ভীষণ বড় ভয়ঙ্কর বা ভয়ানক ঝড় হচ্ছিল, তখন তার জাহাজটা কী হয়েছিল? সমুদ্রের মিডিলে ডুবে গেছিল। কেম অন শোর অফ দিস ডিসমাল আইল্যান্ড, এবং সে কোথায় এসে উঠেছিল? এই যে ডিসমাল, দুঃখজনক, দুঃখ দুর্দশাপূর্ণ, মানে সেটা সাধারণ মানুষের জীবনযাপন থেকে অনেকটা দূরে নির্জন একটা জায়গাতে যে আইল্যান্ডটা ছিল, সে আইল্যান্ডে গিয়ে তিনি উঠেছিলেন। তাহলে তিনি ডুবে গেছিলেন, ডুবে যাওয়ার পর জলে ভাসতে ভাসতে তিনি এই আইল্যান্ডে গিয়ে উঠেছিলেন। দেখো তারপরে, আই কল দিস দ্য আইল্যান্ড অফ ডিসপেয়ার, আমি এটা কিসের আইল্যান্ড নাম দিয়েছিলাম? এটাকে হতাশার দ্বীপ নাম দিয়েছিল। হতাশা কেন? কারণ সেখানে কোনো আশা ছিল না, তিনি সেখান থেকে বাড়ি ফেরার বা সেখানে বসবাসের কোনো আশা তিনি দেখতে পাচ্ছিলেন না, এই জন্য তিনি জায়গাটার নাম দিয়েছেন দ্য আইল্যান্ড অফ ডিসপেয়ার। এটা মাথায় রাখবে, এই প্রশ্নটা আসতে পারে এক্সামে। তারপরে দেখো কী হচ্ছে, আই ওয়াজ অলমোস্ট ডেড, মানে আমি প্রায় মারাই গিয়েছিলাম। অ্যান্ড দ্য রেস্ট অফ মাই শিপস কোম্পানি ওয়াজ ড্রোনড, এবং আমার সাথে যত জাহাজের সঙ্গীরা ছিল সবাই কী হয়েছে? জলের মধ্যে ডুবে গেছে, তারা সবাই মারা গেছে। শুধু রবিনসন ক্রুশো তিনি বেঁচে ফিরেছেন এবং এই আইল্যান্ডে গিয়ে উঠেছেন। আই হ্যাড নাইদার ফুড, মানে তার কাছে কোনো খাবার ছিল না, হাউস অর ক্লোথস, তার কাছে কোনো বাড়িও ছিল না, কোনো পোশাকও ছিল না, কোনো খাবারও তার কাছে ছিল না। আই ফিয়ার্ড, মানে সে আমি ফিয়ার্ড মানে ভয় পাচ্ছিলাম, মানে রবিনসন ক্রুশো ভয় পাচ্ছিল যে আই উড বি ডিভোর্ড বাই দ্য ওয়াইল্ড বিস্টস, মানে সে ভয় পাচ্ছিল যে তাকে হয়তো এই যে আইল্যান্ড, তার যে বন্য পশুগুলো আছে তারা কী করবে? তাকে খেয়ে নেবে, এই ভয়টা সে পাচ্ছিল। যদি সে একদম একা ছিল, কোনো বাঘ বা কোনো ভাল্লুক বা কোনো সিংহ থাকলে কী করবে? সে অবশ্যই রবিনসন ক্রুশোকে ফার্স্টে দেখলেই খেয়ে নেবে, এই ভয়টা সে করছিল। হোয়েন নাইট কেম, এভাবেই কী হলো? রাত্রি আসলো, ঘনিয়ে আসলো। আই স্লেপড ইন এ ট্রি, সে কোথায় ঘুমিয়েছিল? একটা গাছের ওপরে। ফর ফিয়ার অফ ওয়াইল্ড ক্রিয়েচার্স, এই বন্য পশুগুলোর ভয়ে সে কী করেছিল? গাছের ওপরে ঘুমিয়েছিল রাত্রে। ইট রেইনড অল নাইট, এবং সারা রাত্রি কী হচ্ছিল? বৃষ্টি হচ্ছিল। তাহলে সারা রাত্রি বৃষ্টি হচ্ছিল আর সে পশুদের ভয়ে গাছের উপরে উঠে ঘুমিয়েছিল। তারপরে দেখো সেকেন্ড প্যারাগ্রাফ কী হচ্ছে, দ্য রেইন কন্টিনিউড থ্রু দ্য নেক্সট ডে, মানে কী হলো? তার পরের দিন সকাল হওয়ার পরেও সারাটা দিন জুড়ে কী হলো? বৃষ্টি পড়তেই থাকলো। উইথ গাস্টস অফ উইন্ড, মানে দমকা বাতাস বইছে আর বৃষ্টি হচ্ছিল। নেক্সট দেখো, ওয়ান এ রেক অফ মাই শিপ ওয়াজ টু বি সিন, অনলি এ রেক, রেক মানে ধ্বংসাবশেষ, তাহলে শুধুমাত্র একটা ধ্বংসাবশেষ কিসের? অফ মাই শিপ মানে তার জাহাজের, ওয়াজ টু বি সিন ইন অ্যাট দ্য লো ওয়াটার, তার যে আইল্যান্ডের পাশে যে জলটা ছিল সে অল্পই জল, সে জলের মধ্যে কী দেখতে পাচ্ছিল? সে তার জাহাজের একটা ধ্বংসপ্রাপ্ত সে জিনিস দেখতে পাচ্ছিল, অংশ। আই সোয়ান, তারপরে সে সাঁতার কেটে গেল কোথায়? টু দ্য রেক, মানে সে ধ্বংসাবশেষের কাছে। টু রেস্কিউ, উদ্ধার করার জন্য। কি উদ্ধার করার জন্য? রেস্কিউ অ্যান্ড সিকিউর ফর মাই সার্ভাইভাল, তাহলে তার নিজের যে সার্ভাইভাল মানে বেঁচে থাকা, সেটার জন্য কী করলো তিনি? সেটাকে সুরক্ষিত করার জন্য বা আরও কিছু জিনিসকে উদ্ধার করার জন্য, মানে প্রয়োজনীয় কোনো কিছুকে উদ্ধার করার জন্য। রেস্কিউ মানে উদ্ধার করা, আর সিকিউর মানে নিশ্চিত করা। তাহলে উদ্ধার করা এবং রেস্কিউ করার জন্য তিনি কী করলেন? মানে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য তিনি সেখানে গেলেন। সেখানে গিয়ে কী নিয়ে আসলেন তিনি? ফর সাম ফুড, কিছু খাবারের জন্য, অ্যান্ড আদার প্রভিশনস, মানে এখানে মানেটা দাঁড়াচ্ছে তিনি কিছু ফুড বা অন্যান্য দরকারি জিনিসের জন্য তিনি কী করলেন? সেই যে জাহাজের ধ্বংসাবশেষটা দেখা যাচ্ছিল জলের মধ্যে, সেখানে সাঁতরে গেলেন যদি সেখানে কিছু পাওয়া যায়। তারপর দেখো, আই ওয়াজ এবেল টু কালেক্ট সাম ফুড, এবং সেখানে গিয়ে সে কী করেছিল? কিছুটা খাবার জোগাড় করতে সক্ষম হয়েছিল। কেবল মানে কিছুটা দড়িও তিনি জোগাড় করেছিলেন সেখানে। স্ট্রিং মানে কেবল মানে সেখানে কোনো তার বা কিছু টাইপের জিনিস, আর স্ট্রিং মানে দড়ি, তাহলে কিছু দড়িও তিনি সেখানে জোগাড় করেছিলেন। আর নাইফ, একটা ছুরি জোগাড় করেছিলেন। নেইলস অ্যান্ড এ গান, কিছুটা পেরেক এবং একটা গান
গান মানে কি পিস্তল, তিনি কী করেছিলেন সেখান থেকে কালেক্ট করেছিলেন। তো এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসবে। তো তিনি সেই জাহাজের ধ্বংসাবশেষ থেকে কী কী জিনিস নিয়ে এসেছিলেন নিজের জন্য। তাহলে কিছু খাবার ছিল, কেবল ছিল, স্ট্রিং ছিল, নাইফ ছিল, নেলস ছিলেন, একটা গান ছিল। তারপরে দেখো কি আই অলসো কালেক্টেড, তারপরে এছাড়াও তিনি আরও অনেক কিছু কালেক্ট করেছিলেন। কি এ হ্যামক, হ্যামক মানে হলো সেই ঝোলানো বেড। ঝোলানো বেড মানে কী বলো তো, যে সমুদ্রের ধারে যে দেখবে ওই অনেক ভিডিওতে বা কিছুতে তোমরা দেখে থাকবে যে দুটো নারকেল গাছের মিডিলে দড়ি দিয়ে ঝোলানো থাকে একটা বেড, মানে যেটা দড়ির তৈরি হয়, সুতোর তৈরি বেড হয়, যেটা গাছে ঝোলানো থাকে, ওখানে অনেক মানুষ ঘুমিয়ে থাকে, ওই ধরনের বেডগুলোকে বলা হয় হ্যামক বলা হয়। অ্যান্ড সাম ক্যানভাস মানে কিছুটা কাপড় জোগাড় করেছিল। কিসের কাপড়? সে জাহাজের পালের। উইথ হুইচ আই মেড এ টেন্ট, যেটা দেশে কী করেছিল, একটা টেন্ট তৈরি করেছিল। তাহলে সে সেখানে গিয়ে কিছুটা কী করেছিল, একটা বেড কালেক্ট করেছিল, কিছুটা কাপড় কালেক্ট করেছিল, যেটা দেশে কী করেছিল, একটা টেন্ট তৈরি করেছিল। তারপরে দেখো আই গট সাম ইঙ্ক অ্যান্ড পেপার, এবং সেখানে সে কিছুটা কালি এবং পেপার মানে কাগজও খুঁজে পেয়েছিল। আই অলসো ফাউন্ড সাম মানি, এবং তার সাথে সাথে তিনি কিছুটা টাকাও খুঁজে পেয়েছিলেন। বাট দে ওয়ার ইউজলেস টু মি ইন দিস ব্যারেন আইল্যান্ড, কিন্তু সে টাকাগুলোর কোনো ব্যবহার ছিল না এই নির্জন আইল্যান্ডে। ব্যারেন মানে এই যে নির্জন, আইল্যান্ড মানে দ্বীপ। তো নির্জন দ্বীপে কোনো মানুষ নেই, জন নেই, দোকান নেই, বাজার নেই, তো টাকা নিয়ে কী করবে? এই জন্য টাকাটা সে পেয়েছিল, কিন্তু সেটা কোনো কাজের ছিল না। I was some কিছু 100 leagues out of the ordinary course of the trade of mankind, মানে কী বলছে, I was মানে রবিনসন ক্রুসো ছিল some 100 leagues out, 100 leagues, লিগস কথার অর্থ হলো 3 মাইল পথকে লিগ বলা হয়। মানে তিনি কত 100 লিগস মানে কি কয়েক শত মাইল বা লিগ দূরে তিনি কী করেছিলেন, সেখানে ছিলেন আইল্যান্ডটা। অফ দ্য অর্ডিনারি কোর্স অফ দ্য ট্রেড অফ ম্যানকাইন্ড, মানে সাধারণ মানুষের জীবনযাপন করার যে পরিবেশ বা সাধারণ মানুষ যেখানে বসবাস করে, সেখান থেকে তিনি কয়েকশো লিগ মানে কয়েকশো মাইল দূরে তিনি ছিলেন। আই ওয়াজ কনভিন্সড, এবং তারপরে সে নিজেকে বুঝিয়ে নিয়েছিল কীভাবে, আই হ্যাড টু স্পেন্ড দ্য রেস্ট অফ মাই লাইফ অ্যালোন ইন দিস ওয়াইল্ড ডেজোলেট আইল্যান্ড, মানে সে নিজেকে বুঝিয়ে নিয়েছিল বা মানিয়ে নিয়েছিল যে তাকে কী করতে হবে, স্পেন্ড করতে হবে কতটা সময়, দ্য রেস্ট অফ হিজ লাইফ অফ মাই লাইফ অ্যালোন ইন দিস ওয়াইল্ড ডেজোলেট আইল্যান্ড, মানে এই নির্জন বন্য দ্বীপে তাকে কী করতে হবে, তার জীবনের পরবর্তী সমস্ত বছরগুলো তা কী করতে হবে, কাটাতে হবে। এই জিনিসটা তিনি কী করেছিলেন, নিজেকে বুঝিয়েছিলেন। তো ফার্স্ট পার্ট তোমাদের এখানেই কমপ্লিট। এর পরের ভিডিওতে আমি সেকেন্ড পার্টে পরবর্তী যে পেজটা আছে সেটা কমপ্লিট করে দেবো, এবং থার্ড পার্টের মধ্যে যদি হয় সম্ভব তাহলে আমি পুরো টেক্সটটা কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব। তো যারা যারা এই ক্লাস করতে চাও আমার, তারা অবশ্যই চ্যানেলটিকে ফলো করবে। এভাবে আমি লাইন বাই লাইন প্রত্যেকটা টেক্সট তোমাদের পড়িয়ে দেবো। ওকে, থ্যাংক ইউ।